আমার আলাদিন লেখিকা জাবিন ফোরকান পর্ব ৭০ শেষ পর্বের শেষাংশ। গাঢ় নিস্তব্ধতা, শুধু ঘড়ির কাঁটার ঘূর্ণনের শব্দ তাতে সেদ ঘটাচ্ছে। সোফায় চুপটি করে বসে আছে সাইবান, তার পাশে বসার বদলে তিতলি বসে আছে বিপরীত দিকের সোফায়। নিবিড় পর্যবেক্ষণ করছে সাইবানকে, যার মুখে কোনো রা নেই। তিতলির দিকে তাকাচ্ছেও না সে, চেয়ে আছে শূন্যপানে। কেমন আছিস? অবশেষে নীরবতা ভাঙল তিতলি। সাইবান তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু একটু হেলান দিয়ে বসে সিলিংয়ের দিকে চেয়ে জানালো, যেমন থাকার কথা, কেমন থাকার কথা। তুই কি আমাকে দরদ দেখাতে এসেছিস তিতলি? যদি তাই হয় তবে আই ডোন্ট নিড ইউর সিম্প্যাথি রাইট নাও। তিতলিকে কিছুটা মনমরা দেখালো, পরক্ষণে সে চেহারায় মলিনতা ঝেড়ে ফেললো। মৃদু হেসে শুধালো, তোর কি মনে হয় আমি নতুন করে সুযোগ খুঁজতে এসেছি? সাইবান উত্তর করলো না। তিতলি নিজের বাম হাতটা তুলে দেখালো, সেখানে জলজল করছে একটা হীরের আংটি। আম এঙ্গেজড জিনি, আজ আমি তোর কাছে এসেছি শুধু একজন পুরনো বন্ধু হিসাবে, আর কিছু নয়। এবার সত্যি সাইবানের দৃষ্টি আকর্ষিত হলো। মাথা নামিয়ে সে তিতলির হাতের দিকে তাকালো। বাগদান কবে হলো এই মেয়ের? সাইবান তো শোনেনি, বাকিরাও কিছু বলেনি। অবশ্য বরিশাল থেকে ফেরার পর থেকে তিতলি তাদের ফ্রেন্ড গ্রুপ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল পুরোপুরি। তাই বলে এত বড় ঘটনা ঘটিয়ে ফেলবে? সাইবানকে থ হয়ে চেয়ে থাকতে দেখে তিতলি নিজের হাতটা সরিয়ে কোলের উপর গুটিয়ে রাখলো, নরম গলায় বলল, জীবন কারোর জন্য থেমে থাকে না, এটা বুঝতে আমার একটু বেশি সময় লেগে গেল। হ্যাঁ, তোকে পেলে হয়তো জীবনটা অন্যরকম হতো, তবে আমি মানিয়ে নিয়েছি, খুব বেশি খারাপ তো নেই। ওই মানুষটাও অনেক ভালো, আমার ভীষণ যত্ন নেয়। তিতলির শেষ বাক্যটা কেন যেন সাইবানের বিবেকবোধে লাগলো। যত্ন নেয়? যে যত্নের যোগ্য তিতলি, সে যত্ন অবশেষে মেয়েটা পাচ্ছে। দুহাত মুঠো পাকিয়ে ফেলল সাইবান, নিজের কোলের দিকে চেয়ে নতমুখে বসে রইল। তিতলি বন্ধুকে দেখলো মনোযোগ দিয়ে, তারপর বলে উঠল, তুই কি দেখতে পাচ্ছিস কতটা বদলে গিয়েছিস? যে ছেলেটার হাসি দেখলে বাকিরা এমনিতে হেসে ফেলতো, যে সব সময় মানুষের মাঝে খুশির খোরাক বিলিয়ে যেত, সে কেমন রংহীন ধূসর হয়ে গিয়েছে। তোকে কষ্টের ভেতর দিয়ে যেতে আমি বহুবার দেখেছি, তবে সেই কষ্টের একটা মাত্রা ছিল। আজ তোকে কেমন দেখাচ্ছে জানিস? বাঁচার থেকে মরে যাওয়াকে বেশি ভালো মনে করবি এমন। হয়তো তাই, বেঁচে থেকে আর কি লাভ? আমার জীবনটা 25-এ আটকে গেছে। তিতলির ইচ্ছে হলো উঠে গিয়ে সাইবানের পাশে বসে পুরাতন দিনের মতো তার কাঁধে হাত রেখে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়, তবে কোনোটাই সে করল না। নিজের সোফাতে বসে রইল। আবারও এক নীরবতা, তারপর একটা নিঃশ্বাস ফেলে তিতলি বলল, অন্যদের কাছ থেকে আমি সব শুনেছি, তোর জীবন, তোর সিদ্ধান্ত, সেই নিয়ে আমি বাইরের মানুষ কি বলবো, তবে একজন বন্ধু আর শুভাকাঙ্ক্ষী হিসেবে বলি, নিজেকে এভাবে হারিয়ে ফেলিস না। ইউ আর সাইবান আলাদিন, ডিজে আলাদিন। জীবনে কত চড়াই উতরাই পেরিয়েছিস, ভুলে গিয়েছিস? হ্যাঁ, এখন তোর ডাউনফল চলছে, তাই বলে আর কোনোদিন যে মাথা তুলে দাঁড়াতে পারবি না সেটার গ্যারান্টি কোথায়? তোকে কেউ কিছুই নতুনভাবে শুরু করতে বলছে না, কিন্তু অন্তত নিজেকে হারাতে দিস না জিনি। এই যে জিনি বলে ডাকি কেন জানিস? কারণ তুই আমার কাছে আলাদিনের দৈত্যের মতোই, যে তার আশেপাশের মানুষের সব সমস্যা হেসে খেলেই দূর করে দিত। তুই মানুষের ভরসার পাত্র, স্বপ্নের প্রতীক। তুই বহু আগে দেখিয়ে দিয়েছিস কিভাবে হেরে গিয়েও জিতে যাওয়া যায়। নিজেকে এমন এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিস যার হকদার একমাত্র তুই। আজ তুই যা কিছু, তোর যা যা আছে, তার সবটা অবদানই একান্ত তোর। নিজের সাফল্য আর অর্জন কোনোদিন ভুলিস না। আর তুই চাইলে কি ঠিক কি কি করতে পারিস সেটাও মনে রাখিস। এটুকু বলার ছিল তোকে। তিতলি থেমে একটা নিঃশ্বাস ফেলল, তারপর সোফা থেকে খুব ধীরে উঠে দাঁড়ালো। স্কার্টটা হাতে চেপে ঠিকঠাক করে নিয়ে বলল, তুই হয়তো আমাদের কেউ না, তোর পরিবারেরও কেউ না, কিন্তু এটুকু জেনে রাখ, তুই আমাদের সবার আপনজন। এমন একটা মানুষ যার কাছে গেলে আমরা নিশ্চিন্ত হই। তোর উপর ভরসা করে কত মানুষ নিজেদের হাসি খুঁজে পেয়েছে, জীবনের অর্থ খুঁজে পেয়েছে। তুই হয়তো সেসব বুঝিসও না, তাই তোর কাছে নিজের জীবনটা এখন অর্থহীন লাগছে। অথচ গভীরভাবে ভাবলে দেখবি, তোর আশেপাশের প্রত্যেকটা মানুষের জীবনই তোকে কেন্দ্র করে ঘোরে। মেয়ে আন্টি, আহমদ আঙ্কেল, সারিকা আপু, অনুরাগ, নীরব, আপনার, এমনকি সুগন্ধাও, সবার সাথে নিজের সম্পর্কের কথাটা চিন্তা করে দেখিস, কত যত্নে আগলে রাখলে তোর 25টা বছরেও সন্দেহ হলো না তুই ওই বাড়ির কেউই না। এইটুকু ভাবলে নিজের অস্তিত্বের অনেক উত্তর পেয়ে যাবি। আশিরে, যেখানেই থাকিস না কেন ভালো থাকার চেষ্টা করিস। তিতলি দরজার দিকে পা বাড়ালো, দরজা খুলেও ফেললো।
তবে শেষ মুহূর্তে পেছন থেকে ডাক ভেসে এলো, তিতলি। ফিসফিসে একটা চাপা কণ্ঠ। তিতলি থমকে পেছন ফিরল। সবাই তখন একইভাবে বসে আছে। সাইবান মাথাটা আরো ঝুঁকে আছে। পায়ে পায়ে তার কাছে গিয়ে দাঁড়ালো। তিতলি, কিছু বলবি? সাইবান এক মুহূর্তে কোনো কথা বলল না, অতঃপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর সাথে আমি বুঝে হোক বা না বুঝে অনেক অন্যায় করেছি। অনুভূতি সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আমি জানতাম না এতটা যন্ত্রণা হয়। অনুভূতি দগদগে ঘা হয়ে বুকের মাঝে রয়ে যায়। তোর কষ্টটা অনুধাবন করার পর্যায়ে এসেছি আমি। এখন জানি তুই যাকে ভালোবাসিস সে তোকে ভালো না বাসলে কেমন লাগে। এই মরণ বেদনায় আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। তুই এতদিন কিভাবে বেঁচেছিলি? তাই বলি তুই আমার থেকে অনেক বেশি শক্তিশালী রে, অনেক বেশি। তিতলির চোখ জোড়া ছলছলে হলো। ইচ্ছে করলো সাইবানের মুখে তুলে নিজের দিকে ঘোরায়, কিন্তু সেটা না করে সে নিজের ডান হাতটা আলতো করে সাইবানের মাথায় রাখলো। জানালো, আমরা দুজনেই অবুঝ ছিলাম। ভালোবাসা, প্রেম, অনুভূতি সবকিছু ছেলেখেলা মনে হতো। নিজেদের জালে নিজেরাই ফেসেছি। তাছাড়া আমার দোষ কম ছিল না। তোকে পাওয়ার তীব্র বাসনায় অন্ধ হয়ে গিয়েছিলাম। যেটা আমার ভাগ্যে লেখা হয়নি সেটা পেতেই মরিয়া হয়ে গিয়েছিলাম। সেটাই আমার ডাউনফলের কারণ। তোর সাথে আমি অনুভূতি নিয়ে অন্যায় করেছি। আমাকে মাফ করে দিস। মাফ করলাম, তুই আমাকে মাফ করিস তোর জীবনে অশান্তি সৃষ্টি করার জন্য। আচ্ছা, মাফ করলাম। এরপর আসলে আর বলার কিছু থাকে না। তিতলি একটা ঢোক গিলে সাইবানের কাঁধে অন্তিম চাপড় দিয়ে বলল, ভালো থাকিস। আবারও পুরাতন সাইবান আলাদিন হয়ে আমাদের মাঝে ফিরে আসিস। আমরা অপেক্ষায় থাকবো। সাইবান আর কিছু বলল না, মাথা নুয়ে বসে রইল। তিতলি শেষ এক নজর তাকে দেখে উল্টো ঘুরে হেঁটে বেরিয়ে গেল ফ্ল্যাট থেকে। দরজাটা তার পিছনে মৃদু শব্দ তুলে আটকালো। তিতলি চলে যেতেই মুখ তুলে সোফায় এলিয়ে পড়ল সাইবান। ভারী বুকটা কিছুটা হলেও হালকা লাগছে। মনে হচ্ছে বিবেকের আদালতে চেপে রাখা একটা বোঝা নেমে গেছে। একটু হলেও ভালো লাগছে তার। ক্ষণে ক্ষণে ফোঁফানোর শব্দ ভেসে আসতে মেঝেতে বসে পা গুটিয়ে চোখে মুখে ওড়না চেপে কাঁদছে সুগন্ধা। স্বামী আরাম কেদারায় বসে দুলছেন। শারীরিক অবস্থা তার বিধ্বস্ত প্রায়। চুলগুলো উস্কো খুস্কো, চোখে ঘুমের অভাবে রক্তিম দৃষ্টি। চেয়ে আছেন সিলিংয়ের দিকে। সুগন্ধা তার পায়ের কাছে মেঝেতে বসে আছে। মেয়েটার কান্নার শব্দে সামিয়ার শীতল অন্তরে অনুভূতির জোয়ার উঠল। আর কেউ বাকি নেই তার, শুধু এই সন্তান বাদে। অজান্তে কাঁপা কাঁপা হাত বাড়িয়ে সুগন্ধার মাথায় রাখেন তিনি। বসে যাওয়া গলায় প্রশ্ন করলেন, কাঁদছিস কেন পাগলি? সুগন্ধা ফুপিয়ে ফুপিয়ে বলল, কানমু না। আপনি এমন কেন আম্মা যান? যেমনে আমারে কইলেন তেমনি সবাইরে কইয়া দেন। সবাই আপনারে ভুল বুঝতেছে। সবার সামনে আপনি অপরাধী। মলিন হাসলেন সামিয়া। আমি তো সব কিছুর মূল রে সুগন্ধা। এটা তো মিথ্যা নয়। আমার জন্য শুরু হয়েছে যেহেতু শেষটাও আমার মধ্য দিয়ে হোক। জোরে জোরে মাথা নাড়ল সুগন্ধা। না, আপনারও তো কোনো উপায় ছিল না। এমন করেন কেন সবাই? কেমন ভাইঙা গেল এই পরিবারটা। কিছু করেন না আম্মা যান, আমার কষ্ট হইতেছে। হাত বাড়িয়ে সুগন্ধাকে আগলে নিলেন সামিয়া। তার কোলে মাথা রেখে ডুকরে কাঁদতে লাগলো সুগন্ধা। সামিয়া তার মাথায় আর পিঠে হাত বোলাতে বোলাতে বললেন, তুই তো আছিসই আমার কাছে, তাতেই না হয় চলে যাবে আমার। একটু থামলেন তিনি, তারপর ভাঙা গলায় পুনরায় বললেন, আমি চাই না এই অভিশাপ আমার সন্তানদের মতন তোর উপরেও পড়ুক মা। তোর জীবনটা সাজিয়ে দিয়ে যেতে পারলেই এখন আমার চিরমুক্তি। না, এমনি কইবেন না আম্মা যান। কই যাইবেন আপনি? সুগন্ধার ক্রন্দনধ্বনি আরো বাড়ল। সামিয়া নিজের চোখের অশ্রু জমল, টপ টপ করে পড়ল ঠিক সুগন্ধার মাথার ওপর। ঝুঁকে একটা চুমু খেলেন তিনি, বললেন, সবাইকেই তো একদিন না একদিন চলে যেতে হয় সৃষ্টিকর্তার কাছে। আমি নশ্বর মানুষ, সব তো ধসিয়েই দিয়েছি। আমার জন্য তুই আর নিজেকে নষ্ট করিস না। আপনি যা বলবেন আমি তাই করবো আম্মা। সামিয়ার কোমর জড়িয়ে ধরে হাহাকার তুলল সুগন্ধা। আপনি যারে বলবেন তারই বিয়া করমু, যেভাবে বলবেন অমনি চলমু। শুধু আপনি কোথাও যাইয়েন না। এত নিবেদনের বিপরীতে সামিয়ার আর কিছু বলা হলো না। নীরবে সুগন্ধার পিঠ চাপড়ে দিলেন তিনি। বিমানবন্দরের পরিবেশে রোজকারের ব্যস্ততা, পদচারণা যাত্রী এবং নিরাপত্তারক্ষী সদস্যদের কোলাহল, মাইক্রোফোনে কিছুক্ষণ পর পর ফ্লাইটের ঘোষণা। সাইবান হাঁটছে আহমেদের পিছু পিছু। লাগেজ দুটো টেনে নিয়ে যাচ্ছেন আহমদই তাদের গন্তব্য চেকিংয়ের দিকে। কিছু ঘন্টা বাদে এই দেশ ছেড়ে উড়াল দেবে পিতা এবং পুত্র। এখনও ইমিগ্রেশনের কিছু সময় বাকি আছে, তাই তারা ওয়েটিং চেয়ারে বসলো। আহমেদ কফি কিনে নিয়ে এলেন। নীরবে সেটাই চমক দিল সাইবান।
আশেপাশে তাকিয়ে দেখলো সে অদূরে একটা পরিবার দেখা যাচ্ছে, বাবা মা এবং তাদের ছোট এক ছেলে সন্তান। ছেলেটার বয়স 4 কি 5, একটা খেলনা গাড়ি নিয়ে বাবার সাথে খুনসুটিতে লিপ্ত। ছেলেকে কোলে বসিয়ে অসংখ্য চুমু খাচ্ছেন বাবা। অপরদিকে মা নিজের ফোনে পারিবারিক মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখছে। দৃশ্যটার দিকে নিগূঢ় দৃষ্টিতে চেয়ে রইল সাইবান নিষ্পলক দীর্ঘ সময় জুড়ে। কাঁধে আহমেদের স্পর্শে মনোযোগ ভাঙল তার। চল, সময় প্রায় হয়ে গেল। মাথা দোলালো সাইবান, উঠে দাঁড়ালো। অন্তিম একবার তাকালো হাসি খুশি পরিবারটার দিকে, তারপর হাঁটতে শুরু করলো পিতার পিছু পিছু। ইমিগ্রেশনের কাছাকাছি পৌঁছাতে হঠাৎ বাব্বা জমে গেল সাইবান, সমস্ত শরীরে তরঙ্গ খেলে গেল বুঝি। পায়ের তলায় শিকড় গজালো, জগৎটা চোখের সামনে বুঝি দুলতে লাগলো। ঝট করে পেছন ফিরে তাকালো সাইবান, অথচ তার বুকের ভেতর জমা হওয়া ক্ষীণ আশার আলোটুকু দপ করে নিভে গেল। আশেপাশে কেউ নেই, সবাই নিজেদের নিয়েই ব্যস্ত। তবে ডাকটা কোথা থেকে এলো? সাইবানের অবাধ্য অন্তরের কল্পনা, এছাড়া কিছু নয়। হাত মুঠো করে ফেলল সে, আঙুলে আংটির অস্তিত্ব অনুভূত হলো। ঘুরে দাঁড়ালো সে, তখনই আবারও কানে ভেসে এলো ওই ডাক, বাব্বা, বাব্বা। এবার আর পারল না সাইবান, উল্টো ঘুরে দিল দৌড়। আশেপাশে হন্য হয়ে খুঁজতে লাগলো কিছু একটা। মানুষজন তাকে অবাক চোখে দেখলো। আহমদও ছেলের কাণ্ডে হকচকিত হয়ে গেলেন। দ্রুত কাছে এলেন, কিন্তু সাইবান হুঁশে নেই। সে মানুষের ভিড়ে খুঁজে চলেছে কাউকে, অবশেষে পেয়েও গেল। অনেকটা দূরে টার্মিনালের কাছে লাগেজ নিয়ে হেঁটে আসছে 4 জনের একটা পরিবার। বছর 5-6-এর একটা মেয়ে মায়ের হাত ধরে হাঁটছে, পাশেই বাবা আর তার কোলে এক শিশুকন্যা। সেই শিশুটি বাবা 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 করে পিতাকে ডাকছে। মুচকি এসে তার ডাকে জবাব দিচ্ছে পিতা। সাইবান থমকালো, বুকটা ভেসে গেল জলোচ্ছ্বাসে। আহমদ পিছন থেকে এসে ছেলেকে ধরলেন। কি হয়েছে? কিছু না, অস্ফুট জবাব সাইবানের। আহমদ মায়াভরা চোখে সন্তানকে দেখলেন, তারপর কাছে ঘেঁষে বললেন, জানি কষ্ট হচ্ছে, তবু নিজেকে শক্ত কর, সময় সব ঠিক করে দেবে, আয়। এবার আর পিতার বিপরীতে কিছু বলল না সাইবান। দীর্ঘ এক প্রশ্বাস টানল। মনে হলো যত টান তাকে এই দেশের মাটিতে বেঁধে রেখেছে, সব টানই একটু একটু করে ছিন্ন হয়ে যাচ্ছে। এক পা করে এগোলো সে, এক এক করে ছিঁড়ল সম্পর্কের সুতো। একটা সময় আর পিছুটান রইল না। কল্পনায় কোনো বাবা ডাক তাকে থামাতে পারল না। পিতার পাশাপাশি হেঁটে ইমিগ্রেশনের দিকে চলে গেল সাইবান। পাড়ি জমালো এক নতুন জগতে। সময়ের পরিক্রমায় হাজির নতুন একটি দিন, নতুন এক সূচনা। 1 মাসের জীবনযুদ্ধে এখনও লড়ে যাচ্ছে এক মা। আজ তার মহাযুদ্ধ, সন্তানের অধিকারের যুদ্ধ, সুন্দর ভবিষ্যতের যুদ্ধ। আজ আদালতের চতুর্থ শুনানি। সকাল থেকেই ব্যস্ত ইরাম। এমনিতেই সে সারাদিন ব্যস্তই থাকে, আজ একটু বেশি। রাতে 2 ঘন্টা ঘুমিয়েছে মোটে। ফজরের আজানের সাথে সাথে উঠে নামাজ আদায় করে রান্নাবান্নার ঘরের কাজকর্ম সেরে ফেলেছে। রাবেয়ার রান্না ছাড়াও টুকটাক কাজ ইরামি করে দেয়। এই যেমন সমস্ত ঘর ঝাড়ু দেওয়া, আসবাব মোছা, শুকনো কাপড় ভাঁজ করে গুছিয়ে রাখা ইত্যাদি। রাবেয়া এখনো ঘুম থেকে ওঠেনি। মেয়েটা দেরিতে ওঠে, কারণ সারা রাত কাজ এবং পড়াশোনা করে। নিশাচর সে, রাতের পাখি, দিনে নাকি ঘুমাতেই আরাম। আজকালকার ছেলে মেয়েদের এমন। রাত্রিপ্রিয়তা বেশি কেন ইরাম বোঝে না। দুপুরের খাবার রান্না করে সব ঠিকঠাক করে রেখেছে ইরাম। রাবেয়া উঠলে নিজে থেকে খেয়ে নিতে পারবে। ইজানকেও গোসল করিয়ে জামা পরিয়ে তৈরি করে নিয়েছে সে। বাচ্চাকে রেখে যাওয়ার মতো ভরসাযোগ্য স্থান নেই। রাবেয়া মুখে যতই বলুক, মেয়েটা ছোট আর ইরাম হুট করে সারাদিন তাকে বাচ্চার দেখভাল করতে দিতে পারে না। সুবিধা অসুবিধার ব্যাপার আছে, তাই ইজানকে নিয়ে যাওয়া হবে। 8টার মধ্যে সমস্ত কাজকর্ম শেষ ইরামের। নিজে জলদি একটা গোসল দিয়ে এসে আলমারির সামনে দাঁড়ালো। হৃদয় থমকালো তার ক্ষণিকের জন্য। ওই বাড়ির কারো সঙ্গে ইরামের আর যোগাযোগ হয় না, একমাত্র একজন বাদে, সুগন্ধা। সপ্তাহে একবার ইরাম নিজে থেকে সুগন্ধাকে ফোন করে খবরাখবর নেয়। সামিয়ার শরীরটা নাকি বিশেষ ভালো যাচ্ছে না। হাসপাতাল থেকে লম্বা ছুটি নিয়েছেন তিনি, বাসাতেই থাকেন। মায়ের দেখভালের জন্য সারিকা গত সপ্তাহে গিয়েছে ওই বাড়িতে। তারও আগে আরেকটা খবর জেনেছে ইরাম, প্রায় সপ্তাহ 3 আগে। আহমদ আর সাইবান দুজন বাংলাদেশ ছেড়েছেন। কোন দেশে গিয়েছে কেউ জানে না। সুগন্ধাও বিস্তারিত বলতে পারেনি, কারণ বিস্তারিত কেউই জানে না। সাইবান চলে গিয়েছে বহুদূরে, ঠিক যেমনটা ইরাম চেয়েছে। বুকের ভেতরে শূন্যতাটা কি দিয়ে মাপা যায়? অজান্তে আলমারির হাতল শক্ত করে ধরল ইরাম।
আঙুলগুলো ফ্যাকাশে হলো তার। শেষমেশ সত্যি সব বন্ধন ছিন্ন করে তার আলাদিন চলে গিয়েছে। ইরামের খুশি হওয়া উচিত। ছেলেটা যদি দূরে গিয়ে ভালো থাকে, নিজের মতো নতুনভাবে জীবন সাজাতে পারে, তবে ইরামের অপরাধবোধের বোঝা কমবে। কিন্তু বুকে এমন হাহাকারের অর্থ কী? প্রায় রাতেই সে স্বপ্নে দেখে সাইবানকে। ঠিক সেই মুহূর্তগুলো তার চোখে ভাসে যখন তারা সুখী ছিল, যখন ছেলেটা দুষ্টু মিষ্টি নিবেদনে তার জীবন রাঙিয়ে তুলেছিল। ছেলের জন্য সম্পর্কের সূত্রপাত ঘটালেও কবে যে সাইবান আলাদিন নামক রকচটা বেপরোয়া দায়িত্বজ্ঞানহীন পুরুষটার হৃদয়ের বাঁধনে ইরাম জড়িয়ে গিয়েছে, নিজেও আজকাল ভেবে পায় না। আচ্ছা, এই অনুভূতি শুরু কবে হয়েছিল? যে রাতে সে সাইবানের ভয়াল অতীত জানতে পেরেছিল, নাকি যেদিন ছেলেটা তাকে ভালোবাসি বলতে বলতে পাগল করে তুলেছিল? কোন সময় ইরামের স্বার্থান্বেষী অন্তরটা স্বার্থ ভুলে একটুখানি কাছে আসতে চেয়েছিল, ভালোবাসা অনুভব করতে চেয়েছিল? ইরাম বলতে পারে না। গেঞ্জি গেঞ্জি করতে করতে কবে যে সে গেঞ্জির প্রেমে পড়ে গিয়েছে, সেটা এক অদ্ভুত রহস্য বটে। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা আর প্রতিটা দিনে ওই ছেলেটার তীব্র অভাব বোধ করে সে। গভীর রাতে একলা বসে ছোট্ট ইজানকে নির্ঘুম চোখে ঘুমাতে দেখে। তখন তার মনে হয়, এই বুঝি অন্ধকার থেকে লাফিয়ে বেরিয়ে আসবে সাইবান, নিজের সহজাত দুষ্টুমির হাসি মেখে বলে উঠবে, ঘুমাননি মাই প্রেশিয়াস, আমার বুকে আসুন, আমি আপনার চোখে ঘুম নামিয়ে আনবো। কিন্তু সেই কল্পনা কখনো বাস্তব হয় না। সব রাতে ইরাম গোপনে লাগেজ থেকে বের করে নেয় একটা পোশাক, কালো ট্যাঙ্ক টপ, যেটা গায়ে জড়িয়ে সবসময় ঘুরঘুর করতো ছেলেটা, যেটা গায়ে দিয়ে তাকে বডি দেখিয়ে আকর্ষণ করতে গিয়ে আছাড় খেয়ে কপাল ফুলিয়েছিল স্বামী তার। স্মৃতি মনে করে মুচকি মুচকি হাসে ইরাম। তারপর সেই গেঞ্জি ছেলেটার গেঞ্জি বুকে জড়িয়েই চুপটি করে ঘুমিয়ে পড়ে। মনে হয় তার বুকের মাঝে আছে সে, তার সমস্ত অস্তিত্বে মিশে গিয়েছে ওই মানুষটার নাম সাইবান আলাদিন, ইরামের আলাদিন। ইরাম মাথা ঝাঁকালো জোরপূর্বক, চিন্তাগুলো মাথা থেকে সরাতে চাইল। স্মৃতিগুলো তাকে বড্ড জ্বালায়, কখনো হাসায়, কখনো বা কাঁদায়। সে শুধু একটাই প্রার্থনা করে, ওই মায়াবী বায়ুণ্ডুলে ছেলেটা যেখানেই থাকুক না কেন, যেন ভালো থাকে। অবশেষে আলমারি খুলে ভেতর থেকে একটা গোলাপি রঙের জামদানি শাড়ি বের করে নিল ইরাম। ইজান ইতিমধ্যেই তৈরি, বিছানায় বসে খেলনা গাড়ি দিয়ে খেলছে। ইরাম ছেলের সামনে হাঁটু মুড়ে বসে শাড়িটা দেখালো, ঠোঁটে মোলায়েম হাসি নিয়ে বলল, এই শাড়িটা তোমার বাবার দেওয়া প্রথম উপহার। কি মনে হয় কুচুপু, আমরা জিতবই আজ, তাই না? বাব্বা, আম আম উত্তেজিত হয়ে দুহাত নাড়ল ইজান, যেন সহমত জানাচ্ছে মায়ের কথায়। ইরাম শাড়িটা গায়ে জড়িয়ে নিল, আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকালো মুগ্ধ ভরে। না, ওই মানুষটার ছোঁয়া যখন তার সাথে আছে, তখন সে পারবেই, আজ তাকে পারতেই হবে। তৈরি হতে হতে বিল্ডিং এর নিচে সিএনজি নিয়ে চলে এলো ইহান। আজ কোর্টে সেই ইরামের সাথে যাচ্ছে। ছেলেকে নিয়ে নিচে নামলো ইরাম। একটু আগে ভাগেই যাচ্ছে, কারণ আরেক উকিলের সাথে তার আলোচনা আছে। 9টার আগে আদালত প্রাঙ্গণে পৌঁছে গেল তারা। বেশ সকাল হলেও চারপাশে ইতিমধ্যে মানুষের উপস্থিতি বেড়েছে। ইতিউতি ফাইল হাতে দৌড়াচ্ছে কেউ, উকিলদের সাথে কথা বলছে অনেকে। আবার জুনিয়র উকিলরা চাওয়ালার পাশে গোল হয়ে দাঁড়িয়ে চা খেতে খেতে আলাপ আলোচনা করছে। ইহান সামনে সামনে, আর তার ঠিক পেছনে ইরাম। আশেপাশে বিশেষ নজর নেই রমণীর। সে ছেলেকে বুকে চেপে ধীর পায়ে হাঁটছে। হুট করে ঝড়ো একটা হাওয়া বয়ে গেল, শুকনো বালি বাতাসে উঠতে লাগলো। সেই ঝাপটা থেকে বাঁচাতে ইজানকে নিজের বুকে চেপে আড়াল করে নিল ইরাম। তার খোলা চুলগুলো উড়ল বাতাসে, ছড়িয়ে পড়লো কপালে, আড়াল করে ফেললো চোখের দৃষ্টি। সেই ঝাপসা নয়নে হঠাৎ একটা ছায়া নজরে এলো বুঝি। অবয়বটা পরিচিত, শুকনো মাটিতে কালো ছায়ামূর্তি, খুব কাছে এক নিগুড় অস্তিত্ব যেন। বাতাসে চিরচেনা সুঘ্রাণ। কয়েক লহমার জন্য ইরাম সম্পূর্ণ জমে গেল। বুকের ভেতর হৃৎপিণ্ডের তেজ কেন বাড়ল বুঝতে পারল না। মায়ের অস্থিরতা টের পেয়ে ইজান তার বুকে নড়চড় শুরু করলো। দিক বিদিক ভুলে ঝট করে ঘুরে চাইল ইরাম। তার চোখ জোড়া হন্যে হয়ে খুঁজলো আশেপাশে, কিন্তু সেই ছায়ামূর্তি দেখা মিলল না। যেন ঝোড়ো বাতাসের সাথে মিলিয়ে গিয়েছে তার অস্তিত্ব। ইরাম ছুটে গেল আশেপাশে, অত্যন্ত মনোযোগ দিয়ে লক্ষ্য করলো প্রতিটা চেহারা, প্রতিটা মানুষ। তবে তাকে আশাহত হতে হলো। না, নেই সে, নিশ্চয়ই ইরামের কল্পনা। আপু, কি ব্যাপার? পিছন থেকে ইহান এগিয়ে এলো চিন্তিত মুখে। হাত বাড়িয়ে বোনের শাড়ির ভাঁজে আটকে যাওয়া ধূলিকণা ঝেড়ে দিল। মাথা দোলালো ইরাম, আস্তে করে জানালো, কিছু না। মনে হলো
কাউকে বুঝি দেখলাম? কাকে দেখেছো কি নাকি কল্পনা করো? সত্যি করে বলো তো, গতকাল রাতে ঘুমিয়েছো? ইরাম এই প্রশ্নটা এড়িয়ে গেল। অলিক কল্পনা। নিজের বোকামিতে নিজের মৃদু হাসল সে। তারপর পা বাড়ালো কোর্টের দিকে। ইহান এগুলো পিছু পিছু। ইজান মায়ের গলা জড়িয়ে ধরে ডেকে উঠল, আম। ইরাম ছেলেকে আঁকড়ে তার গালে চুমু দিয়ে বলল, তোমার আম্মু লড়বে শোনা। শেষ নিঃশ্বাস অব্দি কুচুপুর আম্মু তার আপনজনদের জন্য লড়ে যাবে। ঝোড়ো বাতাস বয়ে গেল আবারও, তবে এবার আর ইরাম পিছু ফিরল না। চোখে দীপ্ত দৃষ্টি ফুটল তার। এখন থেকে সে তার আর পিছু টান নেই, পিছু পথ নেই। সে এগোবে, ছেলেকে সাথে নিয়ে শুধু সামনে এগোবে। আজ কোর্টের জন্য বের হতে একটু দেরি হয়ে গিয়েছে অরণ্যর। একে তো ঘুমটা ভেঙেছে দেরিতে, উপরন্তু রান্নার লোক রাঁধতে গিয়ে করেছে আরেক ঝামেলা। শেষমেশ অরণ্য 9:30টার দিকে দ্রুত তৈরি হয়ে নিচে নেমে এলো। হাতঘড়ি লাগাতে লাগাতে লম্বা পায়ে এগোলো বাইরের দিকে। গাড়ি অপেক্ষা করছে তার। স্যার। কেয়ারটেকারের ডাকে অরণ্য থমকাতে বাধ্য হলো। গলা চড়িয়ে একটা ধমক দিল, কি সমস্যা? যাত্রার সময় পিছু ডাকিস কেন গর্ধব? কেয়ারটেকার শুকনো ঢোক গিলে কাছে এলো, একটা খাম বাড়িয়ে দিল অরণ্যর দিকে, জানালো, কাল দুপুরে আপনার জন্য এটা আইছিল। ভ্রু কুচকে ফেলল অরণ্য। কাল এসেছে, আজ দিচ্ছিস? শালা একটাও কাজের না। আপনি তো বাড়িতে ছিলেন না, রাইতে আইছেন। তো রাতে দিবি না? ভুইলা গেছিলাম। ভুলে বসে থাক, সর এখন চোখের সামনে থেকে, পরে এসে দেখব। বলে অরণ্য পা চালিয়ে চলে যাচ্ছিল, কিন্তু কেয়ারটেকার ডেকে উঠল, আদালত থেকে আইছে। অরণ্যর পা হরকালো, দরজার ফ্রেম ধরে নিজেকে ধাতস্থ করলো সে। তারপর উল্টো ঘুরে হনহনিয়ে হেঁটে গিয়ে কেয়ারটেকারের হাত থেকে খাম ছিনিয়ে নিল। দ্রুত হাতে খুলল। ভেতরের কাগজের কালো কালিতে টাইপ করাটা। তার টানা টানা দু চোখে ভাসল অভিশাপের মতন। এমন এক অভিশাপ যা পথ ঘুরে তার দুয়ারে ফিরে এসেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন 2010, মামলা আবেদন নং 139/2027। ইরাম কিবরিয়া আবেদনকারী বনাম অরণ্য মির্জা সওদাগর প্রতিপক্ষ। কারণ দর্শানোর নোটিশ অর্ধসমাপ্ত। সিজন 2 আমার এই চ্যানেলেই পাবেন। সাথেই থাকুন। ধন্যবাদ।